দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি 7 নট সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় জঙ্গি তৎপরতা ও প্রাসঙ্গিক ভাবনা। আপনারা দেখেছেন যে গত দুদিন আমরা খবরের কাগজে পত্রিকা খুলেই প্রথম দেখতে পেয়েছি সারি সারি বাংলাদেশিদের মুখ, যে মুখগুলো সিঙ্গাপুর সরকার তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে যে তারা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত ছিল। বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল সিঙ্গাপুরে বসে, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে 26 জনকে, এবং এটি প্রায় সারা দুনিয়াতেই এটি সংবাদ শিরোনাম হয়েছে। এবং এই বিষয় নিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী নিজে তিনি কথা বলেছেন। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজকেও যে বিকালে যে কথা বলছেন, তিনি তরুণ প্রজন্ম যাতে জঙ্গি তৎপরতা জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সতর্কতার কথা বলছেন। ফলে জঙ্গি তৎপরতার প্রসঙ্গ আমরা আলোচনা করব, এবং যেহেতু এই প্রসঙ্গটিতে আলোচনা করতে চাই ফলে এর সঙ্গে শিক্ষা, বিচার ব্যবস্থা, এর সঙ্গে সুশাসনের প্রসঙ্গ এগুলো আসবে। এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন যে নিউজ স্টুডিওর উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন সাংবাদিক কাজী আব্দুল হান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনজন সাংবাদিকের সঙ্গে আমি শুরু করতে চাই জনাব এম এ আজিজ আপনাকে দিয়ে। এই যে জঙ্গি তৎপরতার যে খবর আমরা দেখতে পেয়েছি এবং সব মিলিয়ে আনসারুল্লাহ বাংলা টিম তাদের আপাতত যে পরিচয় আমরা দেখতে পাচ্ছি, বা ওদেশের সরকার যে কথা বলছে সিঙ্গাপুর সরকার, সব মিলিয়ে সরকার তো বেশ কয়েক বছর ধরে জঙ্গি বিরোধী তৎপরতা চালাচ্ছে এবং কোথাও কোথাও সাফল্য আছে বলেও তারা দাবি করেন। বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই, এটি আল কায়দার সেভাবে অর্থে নেই, কিন্তু হোমগ্রোন জঙ্গি যাকে বলে, অভ্যন্তরীণ জঙ্গি, এটার একটা তৎপরতা আছে। সব এরপরে এই যে বাইরে গিয়ে যে তৎপরতা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। 27 জন সিঙ্গাপুর থেকে আপনার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওর দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা মনে করেছে এদের সাথে আইএসের সম্পৃক্ততা আছে, কিন্তু বাংলাদেশে তাদেরকে এনে দেখা গেছে যে তাদের সাথে আইএসের কোনো সম্পৃক্ততা নেই। এবং আমি আজকেও শুনলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই 27 জনের মধ্যে 14 জনের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছে এবং বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তা আমরা তো বলি আইএস নাই, তবে বাংলাদেশে দুটি আইএস এর আপনার কেস কিন্তু এখনো বিচারাধীন এবং চলছে। এদিকে আমাদের যে আপনি যেটা বললেন হোমগ্রোন সন্ত্রাস, আমি ঠিক সেইভাবে বলবো না, হোমগ্রোন তো বটেই, তবে এটা যে বাইরের ইনফ্লুয়েন্স নাই বা তাদের শুভাকাঙ্ক্ষী নাই এটা আমি বলবো না। আমাদের দেশে আমার ধারণা এখন জঙ্গিবাদ, সন্ত্রাস এটা একটা আন্তর্জাতিক ফেনোমেনা, এবং তার দ্বারা উৎসাহিত হয়ে ইন্সপায়ার্ড হয়ে আমাদের বাংলাদেশেও এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এবং সেখানে আমাদের দেশে বিক্ষিপ্ত অনেক জঙ্গি সংগঠন আছে। তো এখন এক হলো সিঙ্গাপুর থেকে আসা, আর একটা হচ্ছে আমাদের আপনি জানেন নাটোরে থেকে আমাদের প্রতিমন্ত্রী সহ 12 জনকে আপনার চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা কিন্তু বরাবরই চলছে, বিক্ষিপ্ত ভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। আগে তো বিদেশি আপনার 2 জন হত্যা হয়েছিল, এবং এটা কিন্তু আসলে আমার ধারণা এভাবে চলতেই থাকবে। কখনো হয়তো এটা বাড়বে, কখনো কমবে। এটা কারণ কি আন্তর্জাতিক নাকি অভ্যন্তরীণ? মূল কারণটা আন্তর্জাতিক তো আমি বললামই, এটা তো আন্তর্জাতিক ফেনোমেনা। তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। হয়তো যেমন আইএস তার সংগঠন না থাকতে পারে, কিন্তু তাদের ওয়েলউইশার এখানে আছে, ভাবাদর্শ তাদের আছে এখানে। এবং আমি এই জন্য বলছি যে এটা একটা সমস্যা, কারণ আমরা কিন্তু আসলে যদিও আমরা ভৌগোলিক ভাবে অনেকটা নিরাপদ জায়গায় অবস্থিত, কারণ হচ্ছে সারা চতুর্দিকে আপনার ভারত দ্বারা বেষ্টিত, এখানে যে সহসাই কোনো জঙ্গি গ্রুপ এসে আমাদের দেশে বড় ধরনের কোনো নাশকতা ঘটিয়ে ফেলবে এমনটি আমরা মনে না করলেও, কিন্তু সন্ত্রাসী হামলার যে আপনার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চক্রের খাবার মুখে আমরা আছি এতে কোনো সন্দেহ নেই। ক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুবই সতর্ক হতে হবে। ইসলাম, আপনি কি অভিমত? প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি সতর্ক করেছেন এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কথা বলছেন। আমরা তো এই প্রসঙ্গ নিয়ে আসলে সিঙ্গাপুরের সঙ্গে জঙ্গি বিষয় নিয়ে কোনো কথাবার্তা আমাদের হয়নি এবং এখনো পর্যন্ত আলোচনা ওইভাবে সেরকম নেই, কিন্তু 2 প্রধানমন্ত্রী একই ইস্যুতে কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং সিঙ্গাপুরের তারা তো বার্ডস আই ভিউর মতো উপর থেকে পুরো চিত্রটা তাদের সামনে থাকে, সেই কারণে তাদের কথা বলাটার অনেক যৌক্তিক কারণ আছে। আমরা যারা নাগরিকরা তারা হয়তো
কিছুটা খবর জানি, পুরোটা জানি না, পুরো দৃশ্যটি আমাদের সামনে প্রতিভাত না। সেই কারণে তাদের কথা বলাটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে যেটা আজিজ ভাই বলেছেন এই কথাগুলোর সাথে দ্বিমত করবার কোনো সুযোগ নেই। আপনি মাঝখানে যে প্রশ্নটি করলেন এটাকে আন্তর্জাতিক পরিস্থিতির একটি অংশ কিনা, অবশ্যই এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে পুরো ইউরোপে অত্যন্ত সভ্য, শিক্ষিত এবং যেখানে ধর্মান্ধ রাজনীতির কোনো প্রভাব নেই, এইরকম জায়গায় ব্যাপক গোয়েন্দা নজরদারির মধ্যেও কিন্তু জঙ্গিবাদ এবং আইএস এর বিস্তার সম্প্রসারণ আমরা লক্ষ্য করছি। সে জায়গায় বাংলাদেশ কিন্তু অপেক্ষাকৃত আমরা মনে করতাম এতদিন যে আমরা আমাদের এখানে যদিও মুসলিম ধর্মের একটি প্রভাব আছে, আমাদের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু জঙ্গিবাদ, উগ্রবাদের খুব একটা বিস্তার আমাদের এখানে থাকবে না এরকম। আপনি যেহেতু দীর্ঘদিন আমরা সকলেই গণমাধ্যমের সাথে জড়িত, আমরা কিন্তু এটা জানি সাধারণত অপরাধী যারা তারা নিরাপদ যেখানে মনে করে সেই জায়গায় কিন্তু অপরাধ করবার জন্য নিরাপদ স্থান হিসাবে বেছে নেয়। অর্থাৎ যারা মনে করে যে এখানে অপরাধ হবার সুযোগ নাই, সুচতুর অপরাধীরা সেই জায়গায় ছবল হানে। আমার কাছে কিন্তু এই যুক্তিতে মনে হয় বাংলাদেশ এখন নানান কারণে টার্গেট হবার পথে, কিন্তু যেমনটি আজিজ ভাই বলেছেন সে জায়গায় আমি একমত যে বাংলাদেশের একটি বড় সুবিধাজনক অবস্থান হচ্ছে বাংলাদেশের চারপাশে ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যদি বলি, অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং গণতন্ত্রের পক্ষে যারা কাজ করে জঙ্গিবাদকে উৎসাহিত করে না। কিন্তু আবার দুঃখজনক ভাবে এটাও সত্য আমাদের আরেক পাশে কিন্তু বার্মা বা মায়ানমার আমরা যেটা বলি, আরকানসাতে দুই ধরনের জঙ্গি তৎপরতা, তার একটি সহযোগিতা। আমাদের এখানে বিশাল সমুদ্র সীমা আছে, আমি নিশ্চিত করে বলতে পারি না এই সমুদ্র সীমা আমরা সুরক্ষিত করতে পারছি। আপনার কাছে মনে হয় যে আপনি একটা কথা বলছিলেন যে যেখানে নিরাপদ জায়গা তারা পায় সেখানে গিয়ে তারা তৎপরতা চালানোর চেষ্টা করে। এখন যে জঙ্গিদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা বলছে তাদের টার্গেট ছিল বাংলাদেশ। বাংলাদেশে কি তারা তৎপরতা চালাতে পারছে না বলে কি সিঙ্গাপুরে গিয়ে সংগঠিত হচ্ছে? এইটা দুই রকম ব্যাখ্যা দেওয়া যায়। সত্যি কথা বলি, আমাদের এখানে যেমন যে কেন বাংলাদেশে জঙ্গি তৎপরতা হবে, বাংলাদেশে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে চরমভাবে ধর্মপ্রেম আছে, ধর্মানুরাগী, কিন্তু ধর্মান্ধতা ছিল না। কিন্তু বাংলাদেশের তিনটি বাস্তবতা সত্য সাম্প্রতিককালে। একটি হচ্ছে বাংলাদেশের দীর্ঘদিনের বেকারত্বের একটি সমস্যা আছে, বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে কিছুদিন ধরে, এবং বাংলাদেশের সরকার বিরোধী সর্বাত্মক যুদ্ধ পর্যায়ের একটি রাজনীতি চলছে। এই তিনটি বিষয় জঙ্গি তৎপরতাকে এক ধরনের আমন্ত্রণ জানানোর জন্য একটি অত্যন্ত সুবাতাস দেওয়ার মতো পরিবেশ বলে আমি মনে করি। আরেকটা আপনি যেটা বললেন যে বাংলাদেশে করতে পারছে না বলে বাইরে যাচ্ছে, আমি এমনটি মনে করি না সব ক্ষেত্রে। এখানে কিন্তু ভাইস ভার্সা চলছে। বাংলাদেশে যে জঙ্গি তৎপরতার বিস্তার লক্ষ্য করেছে আমরা 2001 থেকে 6 সালের মধ্যে, আপনি জানেন বাংলাভাষী সহ জঙ্গির যে ব্যাপক প্রভাবের কথা, সেই সময় আমরা এক ধরনের সরকারি পৃষ্ঠপোষকতাও লক্ষ্য করেছি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যারা ক্ষমতা গত 7 বছর ধরে তার কিন্তু সর্বাত্মক জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন বারবার। কিন্তু ওই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক ধরনের সহযোগিতার মনোভাব, আবার বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতির অনেকটা সহযোগিতা করছে। এই জায়গায় যেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ করাটা, আজকাল ডিজিটাল বাংলাদেশে আমরা এগিয়ে যাওয়া কিন্তু এর অনেক কল্যাণের সাথে এটা একটা নেতিবাচক দিক। কিন্তু ডিজিটাল বাংলাদেশকে এক ধরনের নিয়ন্ত্রণ করবার জন্য পাহারা দেবার মতো শক্তিশালী প্রযুক্তি কিন্তু আমরা এখনো সহযোগিতা নিতে পারিনি, যার জন্য আমরা দেখেন একের পরে অপরাধের কিন্তু অনেক কুল কিনারা আমরা এখনো পাই না। প্রযুক্তিগত দিক থেকে, কারিগরি প্রশিক্ষণের দিক থেকে আমরা পিছিয়ে আছি। এই জায়গায় যেই বাংলাদেশি নাগরিকটি নিহত হয়েছে বলা হচ্ছে যে ইরাক সীমান্তে সিরিয়ার, সেই জায়গায় কিন্তু সেই নাগরিক সাইফুলের অবস্থান কি, মেধাবী ছাত্র, এবং সে কিন্তু কি করত, সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে আইএস কে সহযোগিতা করবার যে প্রকল্পটি সেখানে কাজ করত। ফলে এখানে অনেকেই হয়তো জীবিকার অন্বেষার বাইরে গিয়েছে। সিঙ্গাপুরের ঘটনাটি যে ধরি, সেখানে গিয়ে তারা যেহেতু তাদের মধ্যে এই যে ধর্ম নিরোধের বিস্তারকে কেউ না কেউ তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পেরেছে সহজে। ফলে এই জায়গায় আমি মনে করি আমাদের যে আইটি সেক্টরে কাজ করছে এরকম লোকেদের কিন্তু এই প্রবণতাটা বেশি। এক্স্যাক্টলি, আমাদের এখানে সংখ্যাটা আরো বেড়েছে। আমি রাহুলকে একদম পরিষ্কার করে বলতে চাই, এখানে আমাদের নজরদারি বাড়ানো দরকার। পরে নিশ্চয়ই বিস্তারিত বলবো। আমরা ব্যক্তিগত খাতে যে শিক্ষার প্রসার ঘটিয়েছি, প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি, আপনি যদি লক্ষ্য করেন একসময় আমরা অভিযোগ করতাম যে আমাদের মাদ্রাসাগুলো কেবলমাত্র জঙ্গি উৎপাদনের কারখানা, এরকম একটা অভিযোগ ছিল। আজকে কিন্তু প্রমাণ হয়েছে এটা সত্যি না। আজকে যাদেরকে ধরা হচ্ছে এদের প্রায় ন্যূনতম শতাংশ মাদ্রাসার ছাত্র না, এদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে
প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থী অথবা শিক্ষকরা জড়িত। এইটা আমাদের জন্য। একজন দর্শক আছেন, তার প্রশ্নটা নিয়ে পরে আব্দুল আদনানের কাছে যাবো। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল লতিফ কুরেশি শাহিনবাগ নোয়াখালী থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে বিজ্ঞ অতিথিরা এখানে আলোচনা করছেন আমাদের দেশের জঙ্গিবাদী এবং প্রশাসন নিয়ে এবং নিরাপত্তা নিয়ে। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের জঙ্গিবাদী যদিও সেভাবে সংগঠিত নয়, তারপরে দিয়ে জঙ্গিবাদের কিছু প্রবাদ আমরা দেখছি, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের কিছু প্রশংসনীয় কার্যক্রম আমরা দেখতে পাই, যেটাকে প্রশংসার দাবিদার। কিন্তু তার মধ্যে কিছু নোংরামি হচ্ছে যেগুলো যে আমরা অতি সাম্প্রতিক কতগুলো ঘটনা পুলিশের দেখতে পাচ্ছি, যেগুলি আমাদের জনগণের উপরে এবং জঙ্গিবাদীর উপরে আস্থা রাখতে পারছে জঙ্গিরা, কারণ জঙ্গিদের হাজার হাজার কোটি টাকা তারা ইনভেস্ট করছে এর পেছনে। এখন প্রশাসনের মধ্যে যদি এই সমস্ত কিছু গুটি কয়েক লোককে যদি কিনে যদি তারা যদি অকারণ ঘটনা ঘটায়, তাহলে আমাদের প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ কিভাবে এটাকে সামাল দেবেন? এবং আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। কাজী আব্দুল হান্নান, আপনি কি দর্শকের প্রশ্নের জবাব দেবেন কিনা? আমি দর্শকের প্রশ্নের জবাব আমার বক্তব্যের ভিতরেই চলে আসবে আমি মনে করছি। বিষয়টি হচ্ছে, আমার আগে আজিজ ভাই বা মঞ্জুর ভাই যে বিষয়টি যেভাবে ব্যাখ্যা করলেন, আমি তার সাথে একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে উগ্র ধর্মান্ধতা, জঙ্গিবাদ এবং কূপমণ্ডুকতা। এই কূপমণ্ডুকতার জায়গায় এতদিন ধরে আমরা কিন্তু বেশি করে দৃষ্টি দিয়েছি। যতটা নিয়ে না আমরা ধর্মান্ধ, উগ্র ধর্মান্ধ রাজনৈতিক তৎপরতার দিকে নজর দিয়েছি, তার চাইতে বেশি আমাদের প্রয়োজন ছিল শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে ধর্মান্ধ, জঙ্গিত্ব এগুলো কোনোভাবে প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না সেদিকে একটা মনিটরিং করার ব্যাপারটি। কেন এই প্রসঙ্গটি বলছি এই জন্যে যে আমরা যদি আজ থেকে 20-22 বছর আগে পেছনের দিকে ফিরে যাই, তাহলে লক্ষ্য করব আমাদের এই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি তরুণ সমাজের ভিতরে বিকশিত হয়েছিল কোথা থেকে, এর বহিঃপ্রকাশ ঘটছিল কোন এলাকায়, কোন কোন প্রতিষ্ঠানে। সেই জায়গাগুলোর দিকে যদি আমরা দৃষ্টি দিই, দেখব হল দখলের জন্য প্রথমে চট্টগ্রাম ইউনিভার্সিটি, পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটি, পরবর্তীতে সমগ্র বুয়েটে এক সময়ে কথা ছিল যে এটি দেশের প্রযুক্তির সর্ব উচ্চ প্রতিষ্ঠান, সেখানে শিক্ষকরা পর্যন্ত এই মতাদর্শী হয়ে উঠেছেন। বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ এই জন্য না যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতির পাশাপাশি উগ্র ধর্মান্ধতাও একই সঙ্গে বিকশিত হয়েছে। একদিকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, আর একদিকে উগ্র ধর্মান্ধতা, দুটো পরস্পরের সহায়ক হিসেবে বিকশিত হয়েছে। আমরা সেই জায়গায় রাজনৈতিক নেতৃত্ব যাদের হাতে ছিল, তারা বিষয়টিকে কতটা যৌক্তিকভাবে অ্যাড্রেস করেছেন, কতটা এড়িয়ে গেছেন, সেই জায়গায় যদি আমরা দৃষ্টি দেই, তাহলে যেটা দেখব সেটি হচ্ছে প্রশাসনের ভেতরে রাজনৈতিকভাবে লুকিয়ে থাকা একই মতাদর্শীদেরকে কখনো আমরা চিহ্নিত করি নাই বলেই কিন্তু পরবর্তীতে এই জায়গাগুলোতে যত ধরনের বিশৃঙ্খলা হোক আর যত ধরনের মানে রাজনৈতিক বলছেন, এটা তো খুব ডিফিকাল্ট একটা কাজ। ডেমোক্রেটিক সোসাইটিতে, একটা হোমোজেনিক সোসাইটিতে এই কাজটা করা খুবই তো ডিফিকাল্ট। এটা করা কি অবশ্যই ডিফিকাল্ট, কিন্তু ডিফিকাল্ট হলেও সেটি যে করা যাবে না এমন নয়, কারণ করতে আমাদের হবেই, হচ্ছে। আজকে যে ঘটনাটি নিয়ে আমরা এই আলোচনার সূত্রপাত ঘটিয়েছি, সেই জায়গায় যদি আমি দৃষ্টি দিই যে সিঙ্গাপুরে যাদেরকে পাঠানো আইএসএস হিসাবে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হলো, সেই ফেরত পাঠানোর পরে যতদিন পর্যন্ত না সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যতদিন পর্যন্ত এটি ডিসক্লোজ না করলো, ততদিন আমরা এই দেশে মিডিয়া বলেন, সরকার বলেন, কেউ কি এই জায়গাটিকে নিয়ে কাজ করেছি? আমার প্রশ্ন এইখানে যে সারা দুনিয়ায় আপনার জঙ্গিবাদ বিরোধী যে তৎপরতা,
সেই তৎপরতায় বিভিন্ন সময়ে আমরা বলছি যে বাংলাদেশে জঙ্গি নেই, বাংলাদেশে যেটি আছে ধর্মভীরু জাতিগোষ্ঠীর মানুষরা জিহাদি মানসিকতার সাথে যারা জঙ্গিত্ব যোগ করেছেন তাদের থেকে আলাদা। কিছু মুসলিমীয় কিছু লোকের কিছু বিচ্ছিন্ন তৎপরতা আমরা সামগ্রিকভাবে এই জাতির জঙ্গিত্বের সাথে সম্পৃক্ততার প্রমাণ মনে করি না। এই যে আমাদের ফিলোসফি, এই যে আমাদের দর্শন, এই জায়গায় আমরা জাতি হিসাবে যেমন নিষ্ক্রিয় থাকতে পারি না, এই যে এটা বলছি তেমন আমরা নিষ্ক্রিয় থাকতে পারি না। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? বাস্তবে দেখলাম নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই 26 জনকে ফেরত পাঠানো হয়েছে। 27 জনের ভিতরে 26 জনকে ফেরত পাঠানো হয়েছে, আর একজনকে সেখানে আটক রাখা হয়েছে। এই 26 জন কি করত? সেখানে একটি নির্দিষ্ট মসজিদে তার সপ্তাহে নিয়মিতভাবে বসত, সেখানে জিহাদি আলোচনা করত এবং এই তৎপরতাকে তারা আইএস এর সাথে সম্পৃক্ততা হিসেবে বিবেচনা করেছে, করে তাদের ওখানকার ওয়ার্ক পারমিট বাতিল করে এখানে আমরা আমাদের কূটনৈতিক চ্যানেলে আমরা কি এই জায়গাটিকে কখনো অ্যাড্রেস করেছি? এই জায়গায় একটা প্রশ্ন আমি রাখতে চাই, আপনারা যে কেউ অ্যান্সার করতে পারেন। সেটা হচ্ছে এখন কিন্তু সিঙ্গাপুরে যখন বাংলাদেশিরা যাবে তখন তো অতিরিক্ত স্ক্রুটিনির ভিতরে পড়বে। অবশ্যই। আবার যারা পাঠাচ্ছে, সিঙ্গাপুরে ম্যান পাওয়ার পাঠায় যারা, এক্সপোর্ট করে যারা, তাদেরও বাংলাদেশের ভিতরে চেকিং এর ভিতরে রাখা দরকার। তো আমি এই জায়গাটা আমি শেষ করি, আপনার মঞ্জু ভাই বা উনিও এর জবাবটা দেবেন। আমার বক্তব্যটা এইখানে যে আমরা এইখানে কেন এখন পর্যন্ত আজকে 2 দিন হয়ে গেল, 2 দিনের ভিতরেও আমরা এই জায়গায় কিন্তু স্পষ্ট করি না। আমরা বলছি যে ওরা আইএসএস এর সাথে সম্পৃক্ত না, ওরা অন্য সংগঠন, স্থানীয়ভাবে একটি সংগঠনের নাম করে আমরা বলছি তারা এই ভাবাপন্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশি 26 জনকে যেভাবে চিহ্নিত করা হলো, প্রমাণ হলো যে বাংলাদেশের নাগরিকরা বাইরে যেও এই সাংগঠনিক তৎপরতা, আইএসএস সাংগঠনিক তৎপরতার সাথে যুক্ত। কিন্তু আমার প্রথম এবং প্রধান কাজটি কি ছিল? আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলছেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী যে জায়গাটিকে অ্যাড্রেস করছেন, আমাদের এই চ্যাপ্টারে যারা এদেরকে হ্যান্ডেল করেছেন অনেক আগেই এই বিষয়টি সিঙ্গাপুর তার প্রেস নোট ইস্যু করার আগে, প্রেস নিউজ ইস্যু করার আগে এই জায়গাটি তাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এই জায়গাটি পরিষ্কার করা দরকার ছিল। আমরা একটা বেকার করতে পারিনি বলেই আজকে সমগ্র বিশ্বের কাছে আমাদের এই সংবাদটি শিরোনাম হয়ে দেখা দিল। আমরা একটা ছোট্ট বিরতি নেব, প্রিয় দর্শক, ফিরছি একটু পরে, থাকুন আমাদের সঙ্গে। সেভেনহার্স সুপ্রিম সিমেন্ট 7 সেপ্টেম্বর ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ সেভেনহার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবদ্ধ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। সেভেনহার্স সুপ্রিম সিমেন্ট। এগুলো কি? পাকা চুল, বোকা। এ হলো অভিজ্ঞতা। এই গল্প আর কত? কারো তো করতেই চাই চুলের ক্ষতি, কিন্তু নেই। আবার যেহেতু হেয়ার কোড হার্বালটা ব্যবহার করে, এতে আছে মেলহিপি, চলা ও আধুনিক প্রাকৃতিক গুণ। টাকা চুল করে 100 ভাগ আলো ও সত্তর জল। শীতকাল 25% পর্যন্ত কোমলতাকে নিয়ে ত্বককে রক্ষা করে দেয়। তাই যে কোনো আচরণ হয়ে যায় দাগ। লাইট্রোগ্রিপ্লেটের সাথে রুক্ষ ত্বককে ময়শ্চারাইজ করার মাধ্যমে সুস্থ করে। আজ স্ক্র্যাচ টেস্ট করে দেখুন হলো প্লাটিনাম ত্বক সুস্থ করার শক্তি। কাঁধ মানে বন্ধু, কাঁধ মানে লুকোনো দুষ্টুমি, কাঁধ মানে ক্ষীণ হাসি। আপনার কাঁধ হয়ে উঠতে পারে বিশেষ কিছু, এই জন্য তা রাখুন 100% পর্যন্ত ড্যান্ড্রফ ফ্রি। শুধু হেড এন্ড শোল্ডার্স আপনাকে রাখবে 100% পর্যন্ত ড্যান্ড্রফ ফ্রি জীবনভর, যা থেকে আপনি থাকেন 100% শোল্ডার রেডি। আমার আছে ড্যান্ড্রফ ফ্রি কাঁধ সারা জীবনের জন্য। অধিকাংশ পুরুষের ক্ষেত্রে ড্যান্ড্রফ আক্রমণ করে বারবার। নতুন ক্লিয়ার অ্যাক্টিভেট করে আপনার স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষার স্তর, আর আপনাকে রাখবে ড্যান্ড্রফ প্রুফ। ক্লিয়ার নেম ড্যান্ড্রফ প্রুফ। I have nothing to hide.
পুরুষদের করা ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা গায়ে বেশি স্কিন ময়শ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সুয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। বাংলাদেশ তো জিতে গেল, কিন্তু তেলাপোকা উঠলেই তো পাখি হয় না। আপনি কি একমত? কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে। বাংলাদেশ নিয়ে এত বড় কথা, এই বছর ওরা কতবার জিতছে আর আমরা কতবার জিতছি? ভাইয়া এখানে না বলে ফেসবুকে বল। ওরাই বছর পেপার জিতছে আর আমরা পেপার জিতছি। বাংলাদেশ আমার ইন্টারনেটে ব্যালেন্স শেষ। রবি ইউজ কর, রবি থেকে ফেসবুকে চলে যা আর এই বাটনে ক্লিক কর। ফেসবুকে এখন লাইক কমেন্ট শেয়ার করবে কোনো ইন্টারনেট ব্যালেন্স ছাড়াই। মনে ওঠো অদম্য শক্তিতে। ঢাকা থেকে কমল লিখেছেন। রবি বসুন্ধরা সিমেন্ট, ফাউন্ডেশন, কলাম, রিং ও ছাদের জন্য আদর্শ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। প্রতিদিন আপনি কতগুলো চুল হারান? কেউ বলে 50টা, কেউ 100টা, অনলাইনে খুঁজে পাওয়া যায় 150 পর্যন্ত। এখন সময় এসেছে চুল পড়ার এই হিসেব রাখা বন্ধ করার। ডাব অন্যদের থেকে আলাদা, নিউট্রিলাক অ্যাক্টিভ সমৃদ্ধ ডাব ড্যামেজ চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় আর চুলকে রাখে আগা পর্যন্ত মজবুত। ডাব চুল পড়া কমায় আর চুলকে দেখায় আরো ঘন। আর নয় চুল পড়ার হিসেব রাখা। ডাব হেয়ার ফল রেস্কিউ। হবেই তো ভাই, বাইরে দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। উজ্জ্বলতা ক্লিন আপ ফেস ওয়াশ। বসুন্ধরা সিমেন্ট, ফাউন্ডেশন, কলাম, রিং ও ছাদের জন্য আদর্শ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, জর্জ সার্ফেস ও দাঁত দূর করে আমার ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারে। নতুন পয়েন্ট হোয়াইট ম্যাজিক্যাল জেনুইন রাস্তার সমৃদ্ধ, যা ডার্ক সার্ফেস ও ডার্ক আনকোভার সম্পর্কে সাহায্য করে। উজ্জ্বলতার ক্ষেত্রে নতুন পয়েন্ট হোয়াইট গুড নাইট ফার্স্ট কার্ড জানালা বন্ধ করুন, ফোল্ড করুন, জ্বালিয়ে নিয়ে খুঁজুন। এর টিএসটি মলিকিউল 3 মিনিটে অ্যাকশন শুরু করে 4 ঘন্টা রাখে আপনাকে সুরক্ষিত। যে কোনো কেসনে মশা তাড়াতে গুড নাইট ফার্স্ট কার্ড। আজ ফেয়ার লাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত পেজকে চ্যালেঞ্জ করা যায় মুখে এক পাশে ফেয়ার লাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম। আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ার লাভলি আনবিটেবল। ফেয়ার লাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। 7 হার্স সুপ্রিম সিমেন্ট, 67 ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবোধ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হার্স সুপ্রিম সিমেন্ট। রবি সুপারফাস্ট ইন্টারনেট নিয়ে এলো ইন্টারনেট প্লাস। ইন্টারনেট কিনলেই সাথে পাচ্ছেন প্রয়োজন মতো টক টাইম আর SMS। ডায়াল *140*25#। রবি। শীতকাল ত্বককে করে রুক্ষ। শীতের মধ্যে রুক্ষ ত্বক শুধু শুষ্কই নয়, ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। টনিক বডি লোশন আকর্ষিত ভিটামিন সমৃদ্ধ। এটি ত্বকের ভেতর থেকে পুষ্টি যোগায়, দেয় দুর্বল ময়শ্চারাইজেশন। ত্বককে করে বাইরে থেকে ক্রিম। এই হল কনফিডেন্সিটা। এগুলো তো আমরা জবর, কিন্তু এখন দেখতে আলাদা। কারণ করে ব্যবহার করে শুধুমাত্র ফেস্টিভেল আর আমি ট্যাবিন অয়েল। শুধুমাত্র একটি তেল চুলের হারিয়ে যাওয়া প্রোটিন ভিটামিন ফিরিয়ে দিতে পারে আর চুল হয়ে যায় ড্যামেজ। পুরো 7 ওয়েলস ইন 1 7টি তেল আর 7টি হার্বাল ওষুধ কমপ্লেক্সের সাথে এই তেল ড্যামেজ রিপেয়ার করে আর চুল হয় লম্বা, ঘন আর মজবুত। পুরো 7 ওয়েলস ইন 1 ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল। জুনিয়র হরলিক্সের 10টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর গ্লুকোজ ও ব্রেন ডেভেলপমেন্টের ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীরের বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। ফ্রেঞ্চ রোদের সুরভিত ভাবামি যত্ন বাছাই করা প্রতিটি রোদের অনন্য নির্যাসে লাক্স সাবটাচ সেরা লাক্স পারফিউম। প্রতিদিন সুরভিত আকর্ষণ পাবের জন্য বসুন্ধরা সিমেন্ট, ফাউন্ডেশন, কলাম, রিং ও ছাদের জন্য আদর্শ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
অবস্থা দেখ, এর জন্য সাবান নয়, চাই ম্যাগনেট অ্যাকশন ফেয়ার অ্যান্ড লাভলি উইন্ড ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালি টেনে বের করে আর আপনাকে দেয় ফ্রেশ ইনস্ট্যান্ট ব্রাইট গ্লো। ফেয়ার অ্যান্ড লাভলি উইন্ড ফেস ওয়াশ। বাংলাদেশ তো জিতে গেল, কিন্তু তেলাপোকা উঠলেই তো পাখি হয় না। আপনি কি একমত? কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে। বাংলাদেশ নিয়ে এত বড় কথা, এই বছর ওরা কতবার জিতছে আর আমরা কতবার জিতছি? ভাইয়া এখানে না বলে ফেসবুকে বল। ওরা বছর কতবার জিতছে আর আমরা কতবার জিতছি? বাংলাদেশ আমার ইন্টারনেট ব্যালেন্স শেষ। রবি ইউজ কর, রবি থেকে ফেসবুকে চলে যা আর এই বাটনে ক্লিক কর। ফেসবুক এখন লাইক কমেন্ট শেয়ার করবে কোনো ইন্টারনেট ব্যালেন্স ছাড়াই। জমে ওঠো অদম্য শক্তিতে। ঢাকা থেকে কমল লিখেছেন। রবি শুনছো, এগুলো তো তোমার জন্য। এই নাও আরো একটা, এটাও নাও। ওগো নাও না, গোলাপ। আরে এটাও নাও। কোথায় গোলাপ? এতে আছে গোলাপ, নতুন গোলাপি হুইলে আছে লেবুর শক্তি আর হাজারো গোলাপের সুবাস। আচ্ছা, মাত্র এই কয়টা গোলাপ? আরো নিয়ে আসছি 7 হার্স সুপ্রিম সিমেন্ট, 60% ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবেগ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হার্স সুপ্রিম সিমেন্ট। আমরা স্বাগত জানাচ্ছি সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। জঙ্গি তৎপরতা প্রাসঙ্গিক ভাবনা নিয়ে আলোচনা করছিলাম সাংবাদিক এম এ আজিজ, মঞ্জুরুল ইসলাম, কাজী আব্দুল হান্নানের সঙ্গে। আমি একটু মঞ্জুরুল ইসলাম হয়ে তারপরে এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। সেটা যে আপনি একটা কথা বলছেন জঙ্গি তৎপরতা প্রসঙ্গে, বলতে গেলে এটিও তার একটা অংশ। সরকার বিরোধী সর্বাত্মক তৎপরতা তার একটা অংশ। এটা কোনো পলিটিক্যাল পাওয়ার এটাকে ইউজ করছে এই হিসেবে আপনি বলছেন। আপনি সরকার বিরোধী সর্বাত্মক তৎপরতা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখানে মানে হয় কি, যে কোনো জিনিসের একটা, যেমন আমরা যখন জমি চাষ করতে চাই, ফসল বুনতে চাই, সেখানে যেমন সার দরকার, বীজ দরকার, জমির মাটিটাও উর্বর কিনা, নরম কিনা এটাও দেখা দরকার। অনেকগুলো বিষয় নিয়ে ফসলটা হয় বা গাছ হওয়ার বিষয়। এই ক্ষেত্রে যদি আমরা ধরি একেবারে তার সাথে তুলনা করে বীজ হবার জন্য আমাদের এখানে এই যে বললাম ধর্মভিত্তিক রাজনীতির একটি পরিবেশ সেটা অনুকূলে ছিল। আমাদের এখানে বেকারত্বের প্রভাব একটা এই ধরনের তৎপরতায় যাদেরকে রিক্রুট করে, যাদের সহযোগিতা করে। কিন্তু এর মধ্যে আমরা আরেকটা নতুন ফেনোমেনন আমরা যদি গত 3-4 বছর ধরে দেখি, যে সরকারের বিরুদ্ধে আমরা 2013, 2014 এবং 2015 সময়কার কথা বলছি, সেই সময় আমাদের এখানে জঙ্গিবাদের সাথে কিন্তু সন্ত্রাসের সম্পর্ক, জঙ্গিবাদ, উগ্র জঙ্গিবাদ যেটা, এর সাথে সন্ত্রাস। যেই চরিত্রের মানুষ পোড়ানো, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যে তৎপরতা চলেছে, জঙ্গি তৎপরতা কিন্তু প্রায় একই রকম। তারা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। রাষ্ট্র ক্ষমতা দখল করে এটাকে এক ধরনের ধর্মীয় রাজনীতির মধ্য দিয়ে ধর্মীয় রাষ্ট্র কায়েম করে, যেখানে বলা হয় যে তথাকথিত আল্লাহর আইন কায়েম করবে। আমাদের এখানে সেই তৎপরতা কিন্তু চলেছে। আমি সরাসরি জামাতের কথাই বলছি। জামাত বিএনপির নেতৃত্বে 2013, 14, 15 দিকে যে রাজনৈতিক তৎপরতা চলেছে, তারাও কিন্তু একই আদর্শের কথা বলছে। বিশ্বব্যাপী যারা, যেখানে আইএস যেটা করছে, ইসলামিক স্টেট, তাদের তো আদর্শ একই। তো সেই ক্ষেত্রে তাদের সাথে কি সম্পর্ক নাই? আজকে যে অর্থবিত্ত যেখান থেকে আসছে, বাংলাদেশের যে কটা মৌলবাদী জঙ্গি সংগঠনের শেকড় এ পর্যন্ত উদ্ধার করা গেছে, তাদের পূর্ব পরিচয় কিন্তু খুঁজে একেবারে আমরা সকলেই জানি। সেটা জামাতের সদস্য ছিল বা শিবিরের সদস্য ছিল, একসময় নিজামী ইসলামের সদস্য ছিল। তারাই কিন্তু এখন নানান নামে জেএমবি যাদেরকে ধরা হয়েছে, আমি বাংলা ভাই থেকে শুরু করে শাহেক আব্দুর রহমানের কথা বলি, তাদের পূর্ব পরিচয় কি ছিল? এই জায়গাটা আমি মনে করছি সেই ভিত্তিটুকুর পাশাপাশি আন্তর্জাতিক এই চরিত্র, আন্তর্জাতিক রিক্রুট করার সহযোগিতা, অর্থনীতির সহযোগিতা, এক ধরনের প্রশিক্ষণের সহযোগিতা, সব মিলে বাংলাদেশকে এই ক্ষেত্রে সহযোগিতা করছে বাংলাদেশের বিস্তারের জন্য। এর সাথে আমি অ্যাড করতে চাই, যেটা কিছুটা হান্নান ভাই বললেন আপনার প্রশ্নের জবাবের আগে, যে সিঙ্গাপুরে এই ঘটনার ফলে প্রভাবটা আমাদের ভবিষ্যতে যারা সিঙ্গাপুরে যাবে, আপনি জানেন রেমিটেন্স আমাদের একটি প্রধান আয়ের উৎস। আমি কিছুদিন দেশের বাইরে থাকার অভিজ্ঞতা থেকে বলি, বাংলাদেশের কিন্তু একসময় পৃথিবীব্যাপী সুনাম ছিল একটি মুসলিম ধর্মভিত্তিক মডার্ন ইসলামিক কান্ট্রি। সে জায়গায় কিন্তু গত কয়েকটি ঘটনা, কিন্তু আপনি মনে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত একজন নাগরিক একটি ব্যাপক পরিকল্পনার জন্য তাদের ফাঁদেই ধরা পড়েছিল। ব্রিটিশ বাংলাদেশি বেশ কয়েকজন তরুণ তরুণী
তারা সিরিয়াতে গিয়েছে, সেটা খবর হয়েছে আন্তর্জাতিক মাত্রায়। এই জায়গায় এই ধরনের খবরটি কি হবে, শুধুমাত্র সিঙ্গাপুরে যাওয়া না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যারা পড়াশোনা করতে যায় ছাত্ররা, বাংলাদেশের যারা চাকরির জন্য যায়, বাংলাদেশের যারা অনেক সময় টেকনিক্যাল ট্রেনিং এর জন্য যায়, টুরিস্ট হিসাবে যায়, চারটি ক্ষেত্রেই কিন্তু ভিসার জন্য জটিলতা দেখা দেবে। এবং এখানে আস্থার সংকট যখন তৈরি হয়, কোনো দেশই কিন্তু তার সহজভাবে নেয় না, একটা ব্যাপার। সেকেন্ড, আমি যেটা ভানুমান ভাই বললাম একটু অ্যাড করতে চাই, যে ফেরত পাঠানোর পর প্রশাসন যেটা করতে পারতো, আমাদের এখানে যেটা বাইরের দেশে হয় না, যুক্তরাজ্যের যাদেরকে ধরা হচ্ছে তারা কি করে, তাৎক্ষণিকভাবে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করে। আমাদের এখানে কিন্তু ঘটনার রিপোর্ট যেদিন হলো তার 24 ঘন্টা পরে আমরা দেখলাম আমাদের পুলিশ বাহিনী একটা বক্তব্য দিল। আর বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবার একটা তৎপরতা গত সেপ্টেম্বর থেকে আমরা লক্ষ্য করছি। কিন্তু আমরা